আচ্ছা, আজকে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, ঠিক আছে। আমাদের গোটা যখন আমরা এককোষী থেকে আস্তে আস্তে বহুকোষী হতে শুরু করেছি, মাল্টিপল সেল, এটা অ্যানিম্যাল সেলই ধরলাম। অ্যানিম্যাল সেল যখন মাল্টি সেল হয়েছিল, একাধিক সেল, এবং আগেও বলেছিলাম যে যখন মানুষের একটা ঘর থাকে তার মেনটেনেন্স করতে অনেক ঝামেলা কম থাকে, কিন্তু যখন একাধিক সেল হতে শুরু করে দেয় তখন কিন্তু মেনটেনেন্স ঝামেলা বাড়ে, তখন বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিতে হয়। তো বিভিন্ন সেলের মধ্যে ইন্টারসেলুলার মেসেঞ্জারের দরকার হয়। ইন্টারসেলুলার মেসেঞ্জার, ইন্টার কথার মানে হচ্ছে এই সেলের মধ্যে হলে বলে ইন্ট্রা, সেলের মধ্যে হলে বলে ইন্ট্রা, আর দুটো সেলের মাঝখান দিয়ে হলে বলে ইন্টারসেলুলার মেসেঞ্জারের দরকার হয়। তো অ্যাকচুয়ালি আমাদের ভৌত সমন্বয়ক, ফিজিক্যাল কোঅর্ডিনেটর হচ্ছে আমাদের স্নায়ু, যেটা আমরা পড়বো একটা চ্যাপ্টার, স্নায়ু বা নার্ভাস সিস্টেম। আর কেমিক্যাল কোঅর্ডিনেশনের জন্য আমাদের দরকার হচ্ছে হরমোন। হরমোন কথাটা এসছে হরমাও থেকে, গ্রিক শব্দ হরমাও মানে উত্তেজিত করা, একদম ছোটোবেলায় আমরা পড়েছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোষের মধ্যে একটা নন নিউট্রিয়েন্ট কেমিক্যালস দরকার হয়। নন নিউট্রিয়েন্ট, এই লাইনগুলো কিন্তু তোলে পরীক্ষায়। নন নিউট্রিয়েন্ট কেমিক্যালস মানে কোনো নিউট্রিশন না, কিন্তু হরমোন কোনো নিউট্রিশন না। যে আজকে কেউ যদি ভাবে যে হরমোনের মাধ্যমে আমার এই সেলটার মধ্যে পুষ্টি চলে যাবে, কোনো একটা নিউট্রিশন পাবো, তা কিন্তু হবে না। কিন্তু ও একটা কেমিক্যাল কোঅর্ডিনেশন করার চেষ্টা করবে ইন্টারসেলুলার স্পেসে, ঠিক আছে, মেসেঞ্জার হিসেবে কাজ করে। এবং এটা কিন্তু অল্প পরিমাণে যায়, কাজ করে, কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। হরমোন কিন্তু কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, এবং হরমোনের কাজ খুব স্লো, প্রচণ্ড স্লো। এটা একটা ক্যারেক্টারের মধ্যে পড়ে, হেভি স্লো, খুব আস্তে 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 কাজ করে। উৎসেচক যেমন খুব ফাস্ট কাজ করে, উৎসেচক প্রচণ্ড ফাস্ট কাজ করে, কিন্তু কাজের এফেক্টটা অত সুদূর প্রসারী না। কিন্তু হরমোন কিন্তু কাজ করে আস্তে, ওই যে বলে না স্লো স্টেডি, কারণ স্লো কাজ করলে কাজটা খুব ভালো হয়, দীর্ঘমেয়াদী। আজকে বাই চান্স যদি তোমার কথা বলছি, ছোটোবেলায় এসটিএইচ হরমোন ছোটোবেলায় তোমার কম ক্ষরণ হয়ে গেছে বা বেশি ক্ষরণ হয়ে গেছে একটা বয়ঃসন্ধিকালে, তুমি যদি পরবর্তী ক্ষেত্রে ভাবো যেটাকে আমি পরে ঠিক করতে পারবো, সেটা কিন্তু পসিবল না। আজকাল যদি অনেক রকম ট্রিটমেন্ট বেরোচ্ছে, কিন্তু তার এফেক্টটা কিন্তু তোমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে, ঠিক আছে। তো এফেক্টটা কিন্তু সুদূর প্রসারী, এর জন্য হরমোনের ব্যালেন্স রাখাটা খুব দরকার। এবং এন্ডোক্রাইন, এই সম্বন্ধীয় বিদ্যাকে আমরা এন্ডোক্রোনোলজি বলা হয়, ঠিক আছে। এন্ডোক্রাইন সিস্টেম আমরা একটা টার্ম ইউজ করি, এন্ডোক্রাইন মানে বাংলায় বলে আমরা অন্তঃক্ষরা, বহিঃক্ষরা। কীভাবে বুঝবো? সবসময় মনে রাখবা, একাধিক কোষ মিলে বানায় হচ্ছে গ্রন্থি বা কোনো গ্ল্যান্ড, কোনো একটা গ্ল্যান্ড বানিয়েছে ধরো একাধিক সেল মিলে। এইবার এর একটা সিক্রেশন, সুনির্দিষ্ট সিক্রেশন যদি স্পেসিফিক নালী পথে হয়, যদি দেখো কোনো একটা নালী পথে হচ্ছে, কোনো সিক্রেশন যদি স্পেসিফিক কোনো নালী পথে হয়, তখন তাকে আমরা বাংলায় বলি সনাল। আছে নালী যার, তাকে কি বলি? সনাল। আর নেই নালী যার, তখন তাকে বলি অনাল। অনালকেই বলা হয় হচ্ছে এন্ডোক্রাইন, আর এটাকে বলে এক্সোক্রাইন। এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে তোমরা লালা গ্রন্থি, যকৃৎ, অনেক কিছু আমরা পড়বো। ক্ষরণ সুনির্দিষ্ট নালী পথে হবে। ধরো এই ঘরটা থেকে তোমাকে ক্ষরণ করে একটা পাইপ লাগিয়ে দিলাম, এই ঘরের জল সব পাইপ দিয়ে সুনির্দিষ্ট নালী পথে যাচ্ছে, তখন সেটা এক্সোক্রাইন সিস্টেমের মধ্যে পড়বে। কিন্তু এদের ক্ষরণ কি হয়? ডাইরেক্ট, ধরো এই ঘর থেকে চুয়ে জল বেরোচ্ছে, হালকা করে লিক হয়ে জল বেরোচ্ছে, দিয়ে রক্তরসিকাতে মিক্স হয়ে যাচ্ছে। ব্লাডে অথবা লিম্পে যদি মিক্স হয়ে যায়, তখন তাকে আমরা মেইনলি বলে থাকি হচ্ছে অনাল গ্রন্থি। এটা মনে রাখতে হবে। আর মিক্স গ্ল্যান্ডও আছে, মিক্স গ্ল্যান্ডের মধ্যে আমাদের সিলেবাসে প্যানক্রিয়াসটা পড়তে হবে, অগ্নাশয়, এছাড়া শুক্রাশয় এবং ডিম্বাশয়। কারণ আমরা দেখেছি শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ হয়, ডিম্বাশয় থেকেও আমরা দেখেছি স্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়, ঠিক আছে। এটা হচ্ছে হরমোন যখন ক্ষরণ হবে তখন আমরা এন্ডোক্রাইনকে রাইট মারবো। আর যখন কোনো অন্য কিছু ক্ষরণ সুনির্দিষ্ট নালী পথে হবে, তখন আমরা এক্সোক্রাইনে রাইট মারবো। এবার এন্ডোক্রাইনের মধ্যে পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, অনেক স্টাডি করতে হবে। আমাদের আজকের চ্যাপ্টারের আলোচনার বিষয় এন্ডোক্রাইন নিয়ে, কিন্তু এগুলো আমাকে বলে রাখার একটাই উদ্দেশ্য যে এক্সোক্রাইন সম্বন্ধে যেন আইডিয়াটা তৈরি হয়। আর মিক্স গ্ল্যান্ড বললে প্যানক্রিয়াসের মধ্যে দেখো তোমার কী পড়ে, প্যানক্রিয়াসের অগ্নাশয় যেটাকে আমরা বলে থাকি, অগ্নাশয়ের মধ্যে এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে কি হরমোন, ইনসুলিনগুলো তখন করবো, আমরা স্টাডি করবো। আর ওদিকে কিছু উৎসেচকও ক্ষরণ করে ওরা। শুক্রাশয়
স্পাম ক্ষরণ করে, মানে স্পাম রিলিজ করে, সেটা কি সুনির্দিষ্ট নালীপথে হয়, আবার টেস্টোস্টেরন হরমোনও রিলিজ হয়। তাহলে দুই রকমের কাজ করে বলে এটা মিক্স গ্ল্যান্ডের মধ্যে পড়ে। বোঝা গেল সনাল অনাল একসাথে হলে মিক্স গ্ল্যান্ড, মিশ্রগ্রন্থি, এন্ডোক্রাইন হচ্ছে স্পেসিফিক, কোনো নালী থাকবে না, অনাল আর এর নালী। ক্লিয়ার? এই কনসেপ্টটুকু কিন্তু মাথায় রাখতেই হবে মাস্ট। আর হরমোনের ডেফিনেশনের মধ্যে এইগুলো কিন্তু তুলে দেবে পরীক্ষায়, বলবে হরমোন আর নন নিউট্রিয়েন্ট কেমিক্যালস হুইচ অ্যাক্ট অ্যাজ ইন্টার সেলুলার মেসেঞ্জার্স। আমি আগেও এটা স্টাডি বললাম, এটা অ্যান্ড আর প্রডিউসড ইন ট্রেস অ্যামাউন্ট, খুব অল্প পরিমাণে তৈরি হয়। আর একটা হচ্ছে ইনভার্টিব্রেটস পোজেসেস ভেরি সিম্পল এন্ডোক্রাইন সিস্টেম। ইনভার্টিব্রেট যারা স্বাভাবিক, ও ইনভার্টিব্রেট তো আমাদের থেকে অনুন্নত, আমরা কি ভার্টিব্রেটের আন্ডারে চলে এসেছি, অলরেডি অ্যানিমাল কিংডম স্টাডি করেছি। উইথ ফিউ হরমোন আর লার্জ নাম্বার অফ কেমিক্যালস অ্যাক্ট অ্যাজ হরমোন অ্যান্ড প্রোভাইড কোঅর্ডিনেশন ইন দ্য ভার্টিব্রেটস। ঠিক আছে, স্বাভাবিক এটা কোঅর্ডিনেশন করার চেষ্টা করবে। আর হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম ইজ ডেসক্রাইব হেয়ার। এইবার হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেমকে স্টাডি করতে গেলে তোমাকে ফার্স্ট স্টাডি করতে হবে পিটুইটারি। নাম্বার 1 এন্ডোক্রাইন হচ্ছে আমার পিটুইটারি। 2 নম্বর হচ্ছে আমার পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড মেইন পিটুইটারিকে স্টাডি করবো আমরা। তারপরে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড এটাও আমাদের একটা কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে পড়ে, যদিও মেইন গ্ল্যান্ড পিটুইটারি এখান থেকে ঘটিত হরমোন অন্য হরমোনকে কন্ট্রোল করে, অন্য গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। এর জন্য আমরা দেখবো একটা ট্রপিক হরমোন বলে একটা টার্ম ইউজ করি। ট্রপিক হরমোন ছোটোবেলায় আমরা প্রচুর ইউজ করতাম। হ্যাঁ না, টেনে ছিল। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এগুলো সব স্টাডি করতে হবে, প্রত্যেকটা আমাদের ধরে ধরে স্টাডি করতে হবে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড আর প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা কিন্তু মিক্স গ্ল্যান্ড হিসেবে কাজ করে, কিন্তু যদি বলে প্যানক্রিয়াস কি এন্ডোক্রাইন সিস্টেমে কাজ করে, অবভিয়াসলি করে, কারণ এখান থেকে আমাদের হরমোন গ্লুকাগন এবং ইনসুলিন এটা তোমরা স্টাডি করতে হবে। আর প্যারাথাইরয়েড অ্যান্ড থাইরয়েড। থাইরয়েডের কথা তো বললাম। থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক পেছনে, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের সামনে গলায় বসানো থাকে, ওর ঠিক পেছনে এরকম 4টা ডট পাওয়া যায়। থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক পেছনে এরকম 4টা ডট পাওয়া যায়। এই 4টা ডটকেই আমরা বলে থাকি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, একদম ডটের মতো এমবেডেড, মানে গেথে, মনে হচ্ছে কি থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ওরা গেথে বসে আছে, এটাকে আমরা, হ্যাঁ, এটাকে বলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে আর একটা গ্ল্যান্ডের আমরা নাম দেবো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো কিন্তু আমাদের স্টাডি করতে হবে। এছাড়া থাইমাস আছে, গোনাডস আছে। গোনাডসের মধ্যে আবার টেস্টিস ইন মেলস অ্যান্ড ওভারি ইন ফিমেলস। ওভারি এবং টেস্টিস এর মধ্যে অলরেডি আমরা স্টাডি করছি। এছাড়া এইগুলো হচ্ছে প্রকৃত হরমোন হিসেবে কাজ করে। আচ্ছা, হরমোন আবারও বলছি যে যেখান থেকে ওরা খরিত হবে সেখানে ওরা নর্মালি কাজ করে না, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। যেখানে ওরা উৎপন্ন হবে, নর্মালি এক্সেপশনাল আছে, যেখানে ওরা উৎপন্ন হবে সেখান থেকে ওরা দূরবর্তী অঞ্চলে গিয়ে কাজ করবে। এর জন্যই হরমোনের ডেফিনেশনটা এরকম হয় নর্মালি। কিন্তু কিছু কিছু লোকাল হরমোন আছে, লোকাল হরমোন আমরা বলে থাকি লোকাল হরমোন, হ্যাঁ, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, ওইগুলো হচ্ছে এই জায়গায় বলা আছে। দেখো, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জিআই বলে থাকি আমরা, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, যেমন লিভার, কিডনি, হার্ট, হ্যাঁ, এগুলোই তো, এইগুলোই মেইন। ঠিক আছে, এইগুলো হচ্ছে লোকাল হরমোন হিসেবে কাজ করে। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, কিডনি, হার্ট, এগুলো প্রডিউস। ঠিক আছে, এইবার এখানে বলেছে যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ অল মেজর এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড হাইপোথ্যালামাস অফ দ্য হিউম্যান বডি ইজ গিভেন দ্য ফলোইং সেকশনস। আচ্ছা, এইবার একটা গল্প আছে। পিটুইটারিকে আমরা বলে থাকি, এগুলো সবই আমাদের জানা জিনিস। পিটুইটারিকে আমরা কি বলি? মাস্টার গ্ল্যান্ড। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড না, আগে হচ্ছে পিটুইটারি। পিটুইটারি হচ্ছে মেইন গ্ল্যান্ড যেটা আমাদের কন্ট্রোল করছে। এইবার পিটুইটারির উপরে আরেকজন মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বসে আছে, তার নাম কি? হাইপোথ্যালামাস। এবার তুমি বলো, হাইপোথ্যালামাস তো ব্রেনের পার্ট। হাইপোথ্যালামাস তো ব্রেনের পার্ট। ওখান থেকে কিছু কিছু হরমোন, ওই যে রিলিজিং হরমোন, যখনই দেখবা কখনো এইরকম দেওয়া থাকবে GnRH, এইরকম থাকবে RH রিলেটেড, সঙ্গে সঙ্গে তুমি হাইপোথ্যালামাসের কথা মনে করবে, IH হলেও হবে। আর যখনই দেখবে ট্রপিক হরমোন বা জাতীয় কিছু নাম থাকবে TSH, SS, STH, তখন সঙ্গে সঙ্গে IH হলেও হবে স্যার। IH ইনহিবিটিং কিছু কিছু হরমোন হয়, কিছু কিছু ইনহিবিটিং হরমোন এখানে নাই, না, ইনহিবিটিং কিছু কিছু হরমোনও হয়।
অনেক সময় ইনহিবিটও করে, কিন্তু নর্মাল কনসেপ্টটা হচ্ছে হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার গ্ল্যান্ড আর পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি একে হাইপোথ্যালামাস কোনো সময় সুপ্রিম কমান্ডার, এগুলো তোমাদের সেন্স গ্রো করাতে হবে, সুপ্রিম কমান্ডার। মাস্টার গ্ল্যান্ড না বলে সুপ্রিম কমান্ডার বলে দিয়েছে, তখন তো মনে রাখতে বুঝিয়ে নিতে হবে হাইপোথ্যালামাস ওই মেইন আসল কাজটা করছে। আচ্ছা, এইবার হাইপোথ্যালামাস থেকে ধরো একটা এক্সাম্পল আমি দিয়ে বোঝাচ্ছি, এটাই আমাদের ছোটোবেলা থেকে আমরা পড়ে আসি। ধরো হাইপোথ্যালামাস কেন ঘুমিয়ে দাও আর কি। এই হাইপোথ্যালামাস থেকে ধরো TRH থাইরোডোপিন রিলিজিং হরমোন রিলিজ করলো। কে রিলিজ করলো? হাইপোথ্যালামাস। এবার ও এসে কাকে কন্ট্রোল করছে? পিটুইটারিকে কন্ট্রোল করছে, পিটুইটারি অগ্রভাগে। সেখান থেকে কি হরমোন রিলিজ করছে? TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ও আবার স্টিমুলেটিং মানে কি? কাউকে স্টিমুলেট করবে। কাকে স্টিমুলেট করবে? থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। এরকম থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে, আমাদের গলায় বসানো আছে। ওকে স্টিমুলেট করলো ভাই তুমি থাইরক্সিন বা T4 রিলিজ করো। এইবার যদি দেখা যায় ব্লাডে মাত্রাতিরিক্ত T4 বেড়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু একেও কন্ট্রোল করতে পারে, অনেক সময় ডাইরেক্ট একেও কন্ট্রোল করতে পারে। এই হাইপোথ্যালামাসের TRHকে বলবে ভাই নেগেটিভ ফিডব্যাক দিয়ে বলবে ভাই তুমি বন্ধ করে দাও, এই TRH ক্ষরণটাকে বন্ধ করো, নাহলে কিন্তু আমার এখানে ব্লাডের মাত্রাটা বেড়ে যাচ্ছে। তো একটা নেগেটিভ ফিডব্যাক বলবো, আবার এটা তখন মাত্রা তো কমে যাবে, তখন এখান থেকে আবার পজিটিভ ফিডব্যাক দিয়ে ওটাকে ক্ষরণ করে ও আবার এখান থেকে নির্দেশ পাঠাবে ভাই তুমি TSH ক্ষরণ বাড়াও, এইভাবে কিন্তু আমাদের টোটাল ওভারঅল কন্ট্রোল আমরা চালাচ্ছি। ওভারঅল কন্ট্রোলটা এইভাবে আমাদের চালাতে হচ্ছে, না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তো সব সময় মনে রাখবা, যখনই GnRH TRH এই জাতীয় থাকবে তখন হাইপোথ্যালামাসের কথা আমাদের মনে করতে হবে। আর অবশ্যই হাইপোথ্যালামাসের নিউরো সিক্রেটারি সেল, এই জায়গাটা বুঝতে হবে, সিক্রেটরি সেল, এই নিউরো সিক্রেটারি সেল, এখানে একটু গল্প আছে। নিউরো সিক্রেটারি সেলের মধ্যে এখানে দুটো হরমোনের কথা অবশ্যই পরীক্ষায় মনেও রাখতে হবে প্রচণ্ড হারে। নিউরো সিক্রেটারি দুটো সেল আছে, একটা হচ্ছে সুপ্রাপটিক, একটা হচ্ছে প্যারাভেন্টিকুলার। প্যারাভেন্টিকুলার, ঠিক আছে? সুপ্রাপটিক এবং প্যারাভেন্টিকুলার এই দুটো থেকে দুটো হরমোন রিলিজ করে, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে ভেসোপ্রেসিন। অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন এই দুটোর নাম মনে রাখবা, অক্সিটোসিন। আর 2 নম্বর হচ্ছে ভেসোপ্রেসিনের আরেক নাম কি বলো তো? গুড, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। এইবার এদেরকে কিন্তু আমরা নিউরো হরমোন বলি। কেন? অন্যান্য ভেসোপ্রেসিনের অ্যান্টিডাইরেটিক হরমোন, ভেসোপ্রেসিন, ঠিক আছে। এই এখান থেকে রিলিজ হয়ে ওরা এসে কিন্তু পিটুইটারির পশ্চাৎ ভাগে, ঠিক আছে? এটা ধরো পিটুইটারির দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাডিনোহাইপোফিসিস, এটা হচ্ছে নিউরোহাইপোফিসিস, ঠিক আছে? এটা কোথা থেকে উৎপন্ন করছে? এক হচ্ছে হাইপোথ্যালামাস থেকে উৎপত্তি লাভ করছে। আরে এরা উৎপত্তি লাভ করছে নিউরো সিক্রেটারি সেল থেকে, হাইপোথ্যালামাসের রিজিয়ন থেকে। অন্যান্য হরমোনগুলো পিটুইটারির অগ্রখণ্ডকে উৎপন্ন হয়, এখানে উৎপন্ন হয়, এখান থেকে সিক্রেট হয়, এখানে উৎপন্ন হয়, এখান থেকে সিক্রেট হয়। আর এরা উৎপন্ন হয়েছে এক জায়গা থেকে, জমা হয়েছে আর এক জায়গায়, তারপরে সিক্রেট করছে, তারপরে জমা হয়, মানে উৎপন্ন হয়েছে এক জায়গায়, জমা হয়েছে আর এক জায়গায়, সিক্রেট করছে। হ্যাঁ, ধরো এই যে সৌরভ হচ্ছে গ্রাম থেকে এসছে, আর এই ধরো
এ এটা কাণ্ড করেছে রিজাউন বা এর নাম কি ইফাজ ইফাজ। ইফাজে যেমন জন্ম ধরো মালদাতে, ও মালদা এখানেও জন্ম হয়েছে, এখানে থেকে সিক্রেট হচ্ছে অগ্রগতা। সৌরভের জন্ম হয়েছে এক জায়গায়, এখানে সে জমা হয়েছে। আর সরব জন্য এক জায়গায় কলকাতা কাজ করবে আর এক সুইজারল্যান্ড ওখানে গিয়ে কাজ করবে করবে একই জায়গায়। তাহলে এই জায়গাটাকে বলে পশ্চাৎ পিটুইটারি। এই পশ্চাৎ পিটুইটারি থেকে এরা মানে উৎপন্ন এক জায়গা থেকে এখানে সিক্রেট করে, এই জন্য একে নিউরো হরমোন বলে। সোজা বাংলা কথা মনে ও এটা জানিস নিউরন। হ্যাঁ, আর কিছু মনে রাখার দরকার নেই। ওটাকে বলছে নিউরন। এর জন্য নিউরন বলছে, কারণ নিউরো সিক্রেটারি সেল থেকে উৎপত্তি লাভ করে এসছে। এখান তুমি আজকে কগ্রোপিউটারে যে সমস্ত হরমোন দিয়েছো তাকে তুমি নিউরন বলতে পারবা না, কারণ এটা উৎপন্ন এখানেই, এখানে উৎপন্ন, এখান থেকে সিক্রেট হচ্ছে। ঠিক আছে, তো এখানে তো এগুলো গল্প আছে। আর যদি বলে হরমোনস, এই যে বলেছে জিএনআরএস শো অন দ্য, আচ্ছা এই জায়গাটা একটা নাম দিয়েছে, এই জায়গাটা একটু দাগিয়ে রাখো। এই সোমাটো, এই নামটা আবার ওখানে আরেক জায়গায় পাওয়া যায়, সোমাটোস্ট্যাটিন। এটা এটা একটু নামটা মনে রেখে দিও, সোমাটোস্ট্যাটিন ফ্রম দ্য হাইপোথ্যালামাস ইনহিবিট। এখানে ইনহিবিটিং একটাই দিয়েছে, রিলিজ দ্য গ্রোথ হরমোন ফ্রম দ্য পিটুইটারি। এই তার মানে এসটিএইচের সোমাটোস্ট্যাটিন, এই জায়গাটা যেন গোলায় না। সোমাটোস্ট্যাটিন যদিও আমাদের এনসিআরটিতে মেনশন নেই, কিন্তু সোমাটোস্ট্যাটিন আর একটা প্যানক্রিয়াসের একটা হরমোনের নাম সোমাটোস্ট্যাটিন আছে। হ্যাঁ না ওটা বলছি না, শোনো আগের কথা শোনো মন দিয়ে। এই যে সোমাটোস্ট্যাটিনের নাম আমি বললাম, তুমি এটাই মনে রাখবা, এসটিএইচ হরমোনকে ইনহিবিট করবে, বাধা দেবে, পিটুইটারি ইনহিবিট, এটাই মনে রাখবা। কিন্তু আর একটা সোমাটোস্ট্যাটিন আছে, অগ্নাশয়ের যখন আলোচনা করব, অগ্নাশয়ে আমি শুধু গ্লুকাগন আর ইনসুলিন নিয়ে আলোচনা করব, কিন্তু আরও একটা ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন রিলিজ হয়, ও দুটো হরমোনকে ব্যালেন্স করার চেষ্টা করে, কিন্তু ওটা এখন আপাতত মনে রাখার দরকার নেই। কোস্টাগ্ল্যান্ডিন আলাদা, কোস্টাগ্ল্যান্ডিন জনন, ওটা ওই এনসাইড, ওটা বাংলা বইতে ছিল। ঠিক আছে, আচ্ছা তো এই জায়গা তো বোঝা গেল। আর এইবার যদি বলে এটা কোন হরমোনস, এবার যে পিটুইটারি গ্ল্যান্ডের থ্রু এ পোর্টাল সার্কুলেটরি সিস্টেম, এটাও জিজ্ঞেস করার সময়, মানে কোন সার্কুলেটরি সিস্টেমে যাবে, পোর্টাল সার্কুলেটরি সিস্টেমে যাবে। পোর্টাল সার্কুলেটরি সিস্টেম আমি অলরেডি স্টাডি করেছি, এই চ্যাপ্টারে সার্কুলেশনে আলোচনা করবো। হৃৎপিণ্ডের ওখানে যে পোর্টাল সার্কুলেটরি সিস্টেম, আমাকে তো বলতে হবে। হ্যাঁ, এটা কিছুই, পোর্টাল মানে কি, তোমার বাড়ি থেকে টিউশনে আসার কথা, টিউশন থেকে বাড়ি যাওয়ার কথা, তুমি তা না করে মাঝখানে কোথাও একটু আড্ডা মারলা, গল্প করলা, কোথাও পোর্ট করলা, ওই জাতীয় সিস্টেমটাকে পোর্টাল সার্কুলেটরি সিস্টেম বলে। আমরা হেপাটিক পোর্টাল সিস্টেম স্টাডি করব, মানে হার্টে ব্লাড যাওয়ার আগে লিভারে কিছুক্ষণ স্টে করে, কারণ কি ওই যে এক্সেস মানে গ্লুকোজগুলোকে গ্লাইকোজেন ফর্মে লিভারে জমা করে, তারপরে মানে না ভেঙে না, ওখানে জমা করার জন্য যায়, জমা করে তারপরে অন্য পার্টে যায়, মানে মাঝখানে সোজা বাংলা কথা মনে রাখে এক জায়গায় পোর্ট করেছে, এর জন্যই পোর্টাল সিস্টেমটা এসছে, মাথায় কোথাও পোর্ট করে। এর জন্য এটা আমরা সার্কুলেটরি সিস্টেম স্টাডি করবো, স্টাডি করতে হবে, আছেন এনসিআরটি বেস্ট একদম। তাহলে এখানে হরমোনটা পিটুইটারিতে যাচ্ছে, তাহলে এটা তাহলে যকৃতে কি করে? না এটা যকৃতে, মানে এটা কি বলছে দেখো, এটা কোন জায়গাটায় বলছে, দিস হরমোন অরিজিনেটিং ইন দ্য হাইপোথ্যালামাস নিউরন পাস থ্রু axons and release from their nerve endings. These hormone reach the pituitary gland through a portal circulatory system. মানে ওই যে এটা কোন হরমোনের ক্ষেত্রে বলছে বলতো, ওই যে নিউরো হরমোনের বেসিসে এগুলো বলার চেষ্টা করছে, যেটা হয়তো যেখানে উৎপন্ন হয়েছে নিউরনের একটা পার্টে, ও কোন সিস্টেমে আসবে, পোর্টাল সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে এখানে উৎপন্ন হয়ে যায়, এখানে একবার যে দাঁড়ালো, আড্ডা মারলো, তারপর আবার কোনো জায়গায় আরেক জায়গায় স্টে করবে, মানে আসছে, বুঝতে পারলে? এর জন্য পোর্টাল সার্কুলেটরি সিস্টেম ব্যবহার করেছে। অন্যান্য হরমোনগুলো কী করে, এখানেই তো উৎপন্ন লাভ করছে, তোকে তো অন্য জায়গায় স্টে করতে হচ্ছে না, আর ও এক জায়গায় উৎপন্ন হয়ে এসে তারপরে আর জায়গায় স্টে করছে, মানে যে নিউরো হরমোন দুটোর কথা হলো। হ্যাঁ, আচ্ছা এইবার চলে আসো আমার পিটুইটারি মেইন গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। এটা এই যে এখানে এই বইটার ছবি দেখলেই বুঝতে পারবে, এনসিআরটির ছবিতে এই পিটুইটারি গ্ল্যান্ড। এবার মজা লাগবে। হ্যাঁ, এবার
এবার পরিচিত পার্টে আসছে। সব পরিচিত। এই পরিচিত পার্টে আছে, উপরে ধরো হাইপোথ্যালামাস এইভাবে দেখিয়েছে, এখান থেকে এরকম করে এরকমভাবে পিটুইটারি গ্ল্যান্ডটাকে দেখানো আছে। এইবার পিটুইটারি গ্ল্যান্ডকে দুটো ভাগ করে দিয়েছে এরকম করে সুন্দর করে বাঁধানোর মতো। একদম। এই পার্টটা হচ্ছে অগ্র। এই অগ্র মানে অ্যাডিনো হাইপোফাইসিস, এ ফর অগ্র, অ্যাডিনো হাইপোফাইসিস। অ্যাডিনো হাইপোফাইসিস, অ্যাডিনো হাইপোফাইসিস। এই শোনো, একটা কথা বলে রাখি, হাইপোফাইসিস রিলেটেড যদি কোনো কথা কখনো আসে না, পিটুইটারির কথা সবার আগে মনে করবো, এগুলো কিছু টেকনিক্যাল আছে। হাইপোফাইজেশন বলে একটা প্রসেস আছে, ওই যে প্রণোদিত প্রজনন মাছের 12 আছে, মাছের কী করে কৃত্রিম প্রজনন করাতে গেলে পিটুইটারি গ্ল্যান্ডটাকে বের করে হরমোন বের করে একটা প্রসেস আছে, পরে আলোচনা করবে, নাহলে টাইমটা বেরিয়ে যাবে। হাইপোফাইসিস রিলেটেড কথা আসলে সঙ্গে সঙ্গে তুমি পিটুইটারির কথা বলো। এবার অ্যাডেনো মানে অ্যাডেনো অগ্র, ঠিক আছে, অ্যান্টেরিয়ার পিটুইটারি, অ্যান্টেরিয়ার এ দিয়ে রিলেটেড, তার মানে সঙ্গে সঙ্গে তুমি অগ্র পিটুইটারি। আর পশ্চাৎ বাংলায় পস্টেরিয়ার বললে সঙ্গে সঙ্গে তুমি কোনটার কথা মনে করবে বলো? পশ্চাতের কথা মনে করবা। একে বলা হয় নিউরো হাইপোফাইসিস। এবার নিউরো বললে সঙ্গে সঙ্গে তোমার পশ্চাতের কথা মনে করবে। এখানেই অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন এই দুটো হরমোন আমার জমা হয়েছিল। কোথা থেকে এসেছিলো? হাইপোথ্যালামাস থেকে এসে ওরা এখানে স্টে করছিল, আর এরা এখানেই উৎপন্ন লাভ করছিল। মাঝখানে আর একটা রিজিয়ন আছে, পার্স ইন্টারমিডিয়া বলে একটা রিজিয়ন আছে, ওই রিজিয়নটা খুবই সীমিত, ঠিক আছে, ওর জন্য আলোচনার মধ্যে বেশি আসে না। ওখান থেকে একটাই হরমোন রিলিজ হয়, MSH, এটা একটু মনে রেখে দিই, MSH মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। কিন্তু হ্যাঁ, ট্রিকের মধ্যে আমি একবারে ঢুকিয়ে দিয়েছি, তুমি শুধু অগ্র পিটুইটারির কথা মনে করবা। অগ্র পিটুইটারি থেকে কী কী হরমোন রিলিজ হয় মনে রাখবো আমরা, PMT ফ্ল্যাগ, প্রি মেডিকেল টেস্ট, তার পতাকা আমাদের ওড়াতেই হবে, ঠিক আছে। প্রি মেডিকেল টেস্ট মানে হচ্ছে এখন নিট কি ওই প্রি মেডিকেল টেস্ট, PMT ফ্ল্যাগ, এরা মেডিকেল লিখবো না, PMT লিখো, খালি কিচ্ছু লিখতে হবে। প্রি মেডিকেল টেস্টের পতাকা আমাদের ওড়াতে হবে, ঠিক আছে। ডক্টরস ডেতে এটা আমাদের প্রতিজ্ঞা নিতেই হবে আজকের দিনে প্রতিজ্ঞা নিতে হবে যে PMT ফ্ল্যাগ। এইবার প্রি মেডিকেল টেস্ট আর ফ্ল্যাগ মানে পতাকা, ঠিক আছে। এটা সবগুলোই মনে রাখবে, অ্যাডিনো হাইপোফাইসিসের হরমোন, এই কটাই আমাদের সিলেবাসে আছে। এবার তুমি একটা একটা করে দেখো। প্রোল্যাকটিন, অতি পরিচিত আমাদের প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন হচ্ছে নর্মালি মিল্ক সিক্রেশন বা মিল্ক উৎপন্নের এইসব কাজের সাথে নিয়োজিত। MSHটা একটু যেন বলাই না, আমি বারবার এটা একটু বলেই দিলাম, আমি আগেই বলে রাখলাম, যেহেতু এটা হচ্ছে খুব অল্প রিজিয়ন, আলোচনার মধ্যে বেশি আসে না, এর জন্য ট্রিকের মধ্যে একবারে ঢুকিয়ে দিচ্ছি। তুমি শুধু মনে রাখবা M ফর মিডিল, অ্যাকচুয়ালি পার্স ইন্টারমিডিয়া থেকেই MSH উৎপন্ন হয়। আর এটাকে আর একটা টার্ম ইউজ করে, MSH হচ্ছে, এটাকে আমরা বলি ভেস্টিজিয়াল ইন হিউম্যান। ভেস্টিজিয়াল মানে কি বলতো? ভেস্টিজিয়াল মানে সেরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ করে না, মানে লুপ্ত প্রায়ের মতো। MSH-এর সেরকম কোনো গুরুত্বপূর্ণ, আমাদের মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের কাজ কি? মেলানিন তৈরির সাথে রেসপন্সিবল, কিন্তু আমাদের মেলানিন তৈরির জন্য রেসপন্সিবল জিন আছে, হরমোনের জন্য আমাদের মেলানিন তৈরি হয় না, ঠিক আছে। এই জন্য এটা অনেক সময় পরীক্ষায় থ্রো করে, ভেস্টিজিয়াল ইন হিউম্যান হুইচ হরমোন, সঙ্গে সঙ্গে MSH-এর কথা মনে করো। যখন হরমোন আছে তাহলে সাদা দেশের লোকগুলো বড় দেশের ওটাই বলছি, তাহলে তো ওই রকম হয় না, হরমোন রয়েছে ওর জন্য এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, যে যেমন গুরুত্বপূর্ণ কাজ নেই এর জন্য যে তোমার গায়ের বর্ণ বিশাল কালো হবে, ফর্সা হবে, তা কিন্তু না। এর ফল্ট হলে অনেক সময় একটু ফল্ট আসে, কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ কাজ, এর জন্য ভেস্টিজিয়াল কথাটা মনে রাখো। আর ট্রিকের মধ্যে এমটা খালি মনে রাখবা, এটা অগ্র পিটুইটারি না, মিডিলটা মধ্যে আছে, আর বাকি সবই অগ্র পিটুইটারি। আচ্ছা, TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আবার বলছি এটা কিন্তু পিটুইটারি হরমোন, কিন্তু FSH অতি পরিচিত FSH আমরা পড়ে এসেছি অনেক। LH লুটিনাইজিং হরমোন, ACTH ADH না, ACTH অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, আর GH মানে হচ্ছে গ্রোথ হরমোন, এর নামই হচ্ছে STH। আর স্যার LH এর নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল, হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। FSH আর LH এর যা কাজ বললাম এই কথাটা,
হ্যাঁ ওটা তো একদম ওভারে এফএসআইস এফএসআইসের কাজ ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। এলআইসের কাজ ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু এলআইস ওভিউলেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা প্রত্যেকটা আমরা দেখবো একটা একটা করে। এই একটু ক্লিয়ার না একদম একটু জলের মতো ক্লিয়ার অগ্রভিডিও থেকে ওটা কি লিখেছেন স্যার কি আপনি খালি কোশ্চেন দেবেন স্যার, আমি আর কথা মানে পড়তে আসবো না পড়তে। ভেস্টিজিয়াল ইন হিউম্যান, এটা একটু বইতে লিখে নেবা। ভেস্টিজিয়াল মানে হচ্ছে মানে একটু নিষ্ক্রিয় টাইপের, সেরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ করে না। মধ্যেটা জায়গাটা কোশ্চেন সব করবো। ঠিক আছে, ভেস্টিজিয়াল ইন হিউম্যান। তো হলো তিনটা হলো অগ্রপিটারি সম্পূর্ণ হয়ে গেল। প্রোল্যাকটিন একটা একটা করে বলছি। এই প্রোল্যাকটিন, সঙ্গে সঙ্গে প্রোল্যাকটিন বললে তুমি সবসময় আগে মনে করবা যে মিল্ক মেমারি গ্ল্যান্ডের কথা মনে করবে। ঠিক আছে? সাহায্য করে মানে মেমারি গ্ল্যান্ড ফরমেশন এবং মিল্ক প্রডিউস করা এই জাতীয় কাজের সাথে সবসময় প্রোল্যাকটিন যায়। ঠিক আছে, তার মানে আচ্ছা মেমারি গ্ল্যান্ড, ঠিক আছে এই গ্ল্যান্ডে। আচ্ছা নেক্সট টিএসআইস স্টিমুলেট দ্য সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ থাইরয়েড হরমোন। টিএসআইস বললে সঙ্গে সঙ্গে থাইরয়েড গ্ল্যান্ডের কথা, মানে সিক্রেট হবে কিন্তু একদম সব পিরিয়ডের থেকে, কিন্তু কাজ করবে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডে। বই পরে দেখবে, এখন বই দেখা দরকার, তুমি এখন বেসিক বোঝো, পরপর বেসিকটা মোটামুটি জানা। এগুলো সবই দেখা। দেখে স্যার অগ্রপিটারি দেখে সবই তো পিএমটি ফ্ল্যাগের ট্রিকের মধ্যে পড়ছে তো, পিএমটি ফ্ল্যাগ। বলিতে হয় আমি দেখো পি এমটা বাদ দিলাম, এমটা মধ্যে ওটা কারণ এমটা তো বাদ যাবে, এটা হিসাবের মধ্যে আসবে। টি টি আসলো পিএমটি। ফ্ল্যাগ এফ এবার এফ, এফএসএস এফ ফর এফএসএস এফ ফর এফএসএইচ। এই এফএসএইচ এটা তো বলার কিছু নেই। হলিক্যালকে মানে হলিক্যালকে যখন কোনো স্টিমুলেট করা দরকার হবে তখনই এফএসএইচ রিলেটেড কাজ আসে। ঠিক আছে, এফএসএইচ রিলেটেড যে সমস্ত কাজ সঙ্গে সঙ্গে কিন্তু এটা মনে করতে হবে। তুমি আমি বলেছিলাম কি না, ওই যে একটা ওভারির মধ্যে যখন একটা প্রাইমারি ফলিকাল থেকে আস্তে আস্তে সেকেন্ডারি টার্সিয়ারি তারপরে গ্রাফিয়ান ফলিকাল তৈরি হচ্ছিল, তখন এগুলো এই যে বলছে না এগুলো বান্ধবী, এই বান্ধবীগুলোকে ম্যাচিওর করতে কে সাহায্য করছিল? এটাই তো মেন রাজকন্যাটা ছিল। এগুলোকে ম্যাচিওর করতে এফএসএইচ কোথা থেকে আসছে? পিউটারি থেকে আসছে। যদি এগুলো বন্ধ হয়ে যায় সমস্যা বন্ধ হয়ে যাবে। এমনকি আমাদের মেল স্পার্মাটোজেনেসিস প্রসেসও এফএসএইচের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, নাহলে তোমার প্রসেস বন্ধ হয়ে যাবে। এতটাই ভাইটাল হরমোন আমাদের, খুব দরকার, নাহলে কিন্তু বিপজ্জনক হয়ে যাবে। পিএমটি ফ্ল্যাগ এফএল এই হরমোন সাহায্য করে স্যার এফএসএস কারণে। হ্যাঁ গোনাডোট্রপিক হরমোন হ্যাঁ গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, ওটা তো ইয়ে থেকে এফএসএস কারণে সাহায্য করে। আরে ওটা এই শোনো এই একটু বলে রাখি, রিলিজিং হরমোন। এলএইচ আর এফএসএইচ দুজনকে একসাথে গোনাডোট্রপিনস বলে। এলএইচ আর এফএসএইচ দুটোকেই গোনাডোট্রপিনস বলে, এটা তো একটু মনে রেখে দিও। হ্যাঁ, গোনাডোট্রপিক্স বলে। গোনাডোট্রপিনস, এই যে ট্রফিনস, এই যে এনসাইড মেনশন আছে গোনাডোট্রপিনস স্টিমুলেটস গোনাড অ্যাক্টিভিটি অ্যান্ড হেন্স আর কল্ড গোনাডোট্রপিনস। জিজ্ঞেস করবে কেন গোনাডোট্রপিনস বলছে, কারণ এটা গোনাডের ম্যাচুরেশনে হেল্প করছে। এলএইচ এরপরে এই এলএইচ তো ওভিউলেশনে হেল্প করবে, এটা তো আমরা জানা। ওভিউলেশন এই যে ডিম্বাণু এই যে বেরিয়ে আসবে ঘোমটার বাইরে কততম দিনে, 14তম দিনে, 14 ডেতে ওভিউলেশন হয়। এখনো বুঝতে হবে, কালকে বুঝাবেন। এই আমি এখনো আরে বাবা বছরে 13 বার বছরে কেন ওইভাবে না, না বছরে 13 বার হয় কিনা 28 দিনের মোটামুটি সাইকেল 1 থেকে 28। এই শোনো 1 থেকে 28 এটা হচ্ছে সাইকেল। এই সাইকেলের মধ্যে 1 থেকে 4 অথবা 5 এই কদিন হচ্ছে ব্লিডিং ফেজ থাকে। Bleeding হয়, তো bleeding এখান থেকে তুমি কাউন্ট করতে শুরু করবা যেদিন থেকে শুরু হয়েছে, কারো কার ক্ষেত্রে কখন হবে কোন ডেট ফেট হিসাব হবে না। একদিন থেকে আজকে ধরো একজনের ক্ষেত্রে এই আজকের ডেটের থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 8 4 দিনে তো 10 bleeding 11 phase 12 13 যা চলছে, 4 চলতে পারে, 5 চলুক 6 চলুক, যা চলবে যার ক্ষেত্রে একদম মোটামুটি 14তম দিন, যেটা এই দিনটাই তোমাকে মনে রাখতে হবে যে এই দিনটা ওভিউলেশন হওয়ার চান্স আছে। ওভিউলেশন মানে কি স্যার? ওভিউলেশন মানে এই যে সেকেন্ডারি না, সেকেন্ডারি রিলিজ হয়ে বেরিয়ে আসলো, এবারে ওয়েট করবে আরও 2 দিন, দেখা গেল আরও 2 দিন 48 ঘন্টা ওয়েট করবে, 48 আওয়ার্স অ্যাক্টিভ পিরিয়ড, তারপরে 16 থেকে 28 করবে। এটা হচ্ছে গল্প। এই 14তম দিন এটাকেই এর জন্য রেসপন্সিবল হচ্ছে এলএইচ হরমোন, লুটিনাইজিং হরমোন। ক্লিয়ার হলো? একদম মানে এত সহজ কনসেপ্ট থাকবে ক্লিয়ার একদম। মানে যে একটা কোশ্চেন মানে যেটা খুবই সহজ কনসেপ্ট। এলএইচ কিন্তু
আর একটা গল্প, স্টিমুলেটস দ্য সিনথেসিস অর সিক্রেশন অফ হরমোন কল অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন বলে একটা কথা ইউজ করে, কারণ কি এর মধ্যে আমরা টেস্টোস্টেরনের নাম শুনেছি, টেস্টোস্টেরন, ওটাকে androgen বলে। হ্যাঁ টেস্টোস্টেরন ওয়ান কাইন্ড অফ অ্যান্ড্রোজেন, ঠিক আছে, ফ্রম টেস্টিস। তার মানে কি ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যেটা ওই যে ওখান থেকেই তো এলএক্স মানে লেডিক সেল থেকে টেস্টোস্টেরন, তো এলএক্স গিয়ে তোকে কন্ট্রোল করছিল, মনে পড়ছে কিনা? তো ওইটা অ্যান্ড্রোজেন, এর জন্য অ্যান্ড্রোজেন কথাটা ব্যবহার করেছে। মানে টেস্টিস মানে এলএক্স তো পিরিয়ডে থেকে আসবে, এসে অনেক সময় ইন্টারস্টিশিয়াল ওই যে যেটা লিডিক সেল আছে ওই জায়গাটাকে কন্ট্রোল করবে, এর জন্য অনেক সময় এলএক্সের নাম ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বলে। ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং আইসিএসএইচ, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটাও বলে অনেক সময়। কিন্তু এটা পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনকে কন্ট্রোল করতে গেলে, মানে মেনলি টেস্টোস্টেরনকে কন্ট্রোল করতে গেলে এলএক্স লাগে। আর মহিলাদের ক্ষেত্রে ওভুলেশন তো গুরুত্বপূর্ণ একটা, আর এফএসআই পুরুষদের ক্ষেত্রে কি আর স্যার? এবার স্পারমাটোজেনেসিস হেল্প করে, এফএসএইচ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর মহিলাদের ক্ষেত্রে এই যে ফলিকল বাড়াতে সাহায্য করে, লাগবে। আচ্ছা, এইবার চলে আসো তুমি পিএমটি ফ্ল্যাগ FLAG, এটা তো সোজা হরমোন এসিটিএইচ। এই অনেকেই এসিটিএইচ বললে ভাবে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড, না। এটা হচ্ছে অ্যাড্রিনাল হরমোনটা পিটুইটারি, কিন্তু গিয়ে কন্ট্রোল করে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোন জায়গা? কর্টেক্স। কর্টেক্স, এই জায়গাটা মনে রাখতে হবে। তার মানে আবার আমরা ডিটেলসে পড়বো, অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চলটা, সেই জায়গাটায় হচ্ছে নর্মালি গ্লুকোকর্টিকয়েড, নর্মালি এখান থেকে সিক্রেট হয় গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড, ঠিক আছে, এই জায়গাটা আমরা করবো। গ্লুকোকর্ড মিনারেলোকর্টিকয়েড সিক্রেশনে হেল্প করে, ঠিক আছে। আর পিএমটি ফ্ল্যাগ FLAG, জি তো গ্রোথ হরমোন, STH এটা তো আমার মনে রাখবা, মাসেল আর হাড় এদের গ্রোথে হেল্প করে, GH বা STH এটার মধ্যে গ্রোথে হেল্প করে। কখন? ওই যখন ওই বয়স সন্ধিকালের সময় এটা সিক্রেট করতে সাহায্য করে, ঠিক আছে। আর এই দুটো নিউরো হরমোনের মধ্যে একটার নাম হচ্ছে অক্সিটোসিন, আর একটার নাম হচ্ছে ভেসোপ্রেসিন বা ADH। এর নাম আমি বললাম অক্সিটোসিন একটা গুরুত্বপূর্ণ কাজ করে, এটা আমি পরে আলোচনা হবে, হিউম্যান রিপ্রোডাকশন আলোচনা হবে। যখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসবের সময়, পার্টুরেশনের সময় ওই জরায়ুর যে মায়োমেট্রিয়ামটা, সেটাকে মানে সংকোচন করতে, কন্ট্রাকশন করতে অফ মাসেল অফ ইউটেরাস কন্ট্রাকশনে হেল্প করে অক্সিটোসিন, মনে রাখতেই হবে এটা, অক্সিটোসিন। আর ADH এর গুরুত্বপূর্ণ ভূমিকা আসবে আমাদের নেফ্রন, যখন আমরা স্টাডি করব নেফ্রন মানে রেনাল সিস্টেম, ওখানে ADH কী করে? পুনর্বিশোষণে সাহায্য করে। পুনর্বিশোষণ না, সোডিয়াম না, জলই পুনর্বিশোষণ করে। সোডিয়াম আবার রেনিন দিয়ে হয়, ওটা আলাদা পরে পড়বো। মনে রাখবা জল পুনর্বিশোষণ, জল টেনে নেওয়া মানে ইউরিন কমে যাওয়া। এবার কারো ক্ষেত্রে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, একটা ADH দেখা গেলো কথা বলছি, ও কী করে? ও জলকে টেনে নেয়, জল টেনে রক্তে ব্লাডে মিশিয়ে দেয়, তাহলে কি ইউরিন তুলনামূলক কম হবে। এখান দিয়ে ধরো জল আসছে, এবার জলটাকে টেনে নিচ্ছে, টেনে ব্লাডে মিক্স করে দিচ্ছে। এইবার ধরো কথা বলছি, ADH সিক্রেশন কমে গেছে, কারো ক্ষেত্রে কমতেই পারে, কারো ক্ষেত্রে কমে গেল, তখন কী হবে? ও তো বেশি মাত্রায় এটাকে তো টানতে পারছে না, তখন কি ইউরিনেই জলটা বেশি থেকে যাচ্ছে, তখন শরীর থেকে বহু মাত্রায় জল বেরিয়ে যাচ্ছে, বলে এটাকে বলে ডায়াবেটিস ইনসিপিটাস, নট মেলিটাস, সুগারের ব্যাপার, এটা ডায়াবেটিস ইনসিপিটাস, এটা বহুমূত্র বলে থাকি আমরা, ঠিক আছে, ডায়াবেটিস ইনসিপিটাস। ADH নর্মালি হয়ে যায়, সমস্যা নেই, এটা অনেক সময় টেনশনের মুহূর্তে অনেক সময় এগুলো হয়, এই বা হয়তো কিছু ওষুধও থাকতে পারে। এরপরে পিনিয়াল গ্ল্যান্ডটা কিন্তু নতুন গ্ল্যান্ড, পিটুইটারি থেকে হরমোনগুলোর কথা বললাম। এবার পিনিয়াল এখানে কিন্তু অনেক কম করে দেওয়া আছে, কিন্তু পড়তে হবে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন। পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রিট করে তার নাম হচ্ছে মেলাটোনিন। কি নাম? মেলাটোনিন, একটা নতুন হরমোন, কিন্তু নট ওই MSH এর সাথে আবার গুলিয়ে পেলো না, এটা কিন্তু মেলাটোনিন। এটাকে আমরা বলি ঘুম হরমোন। এই হরমোনটা হচ্ছে 24 আওয়ার ডায়নাল বলে রিদম ইন আওয়ার বডি, ঠিক আছে। আলোর তীব্রতা যখন কমে যায়, তখন এর সিক্রেশন বাড়তে শুরু করে, মানে রাতের বেলা মেলাটোনিনের সিক্রেশন বাড়ে, দিনের বেলা মেলাটোনিন সিক্রেশন বাড়ে, এই জন্য দেখবা রাতে ঘুমটা আসে, আর ঘুমের সাথে এটা রিলেটেড। দিনের ওপর মানে তাহলে সে তো আসবে। তো এবার তোমার চোখের উপরে একদম পুরো তীব্র লাইট ধরে রাখা হলো, তুমি দেখবা ঘুমাতে পারবা না,
ঠিক আছে, তীব্র লাইটে হবে না। এই রাতও হবে। কারো শরীর যদি খুব ক্লান্ত থাকে তো সূর্য আলোতে উপরে মরুভূমিতে পড়ে ঘুমিয়ে যাচ্ছে, সেগুলো দেখছি সব। হ্যাঁ, অনেকে আছে অর্ধেক খুব ভালো। যেতে কাট। না, যে ঘুমাতে পারে এটা খুবই ভালো উপায়। কিন্তু আমি একটা নর্মাল উদাহরণ দিচ্ছি, একটা ছোটো বাচ্চা আর একটা বয়স্ক লোক, বলো কে বেশি ঘুমাবে? ছোট বাচ্চা নর্মাল ছোটো বাচ্চাদের এবার 16 ঘন্টা ঘুমিয়ে নেবেও, কিন্তু একটা বয়স্ক লোককে তুমি শত বলো তোমাকে টাকা দেবো পয়সা দেবো, তুমি 16 ঘন্টা ঘুমাও, শুয়ে থাকবে কিন্তু শুয়ে থাকবে, ঘুমাতে পারবে না কেন? আমাদের বলতে আমি ঘুমিয়ে যাবো। আর সে আমাদের হয়ে যাবে। তুমি তার বয়স্ক লোক না, না খুব বয়স্ক, 70 বছর 80 বছর বয়স। তো ওদের ক্ষেত্রে কিন্তু ওই এই স্লিপ ওয়েক সাইকেল বডি টেম্পারেচার এইগুলোকে মানে কন্ট্রোল করার জন্য ওই পিনিয়াল গ্ল্যান্ড কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে। এটা জাস্ট মনে রাখ, মেইন মনে রাখবো মেলাটোনিন একটা গুরুত্বপূর্ণ হরমোন। এটা পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে ডর্সাল সাইড অফ দ্য ফোর ব্রেন, মানে ফোর ব্রেনের এদিকে হ্যাঁ আপার সাইডে ফোর ব্রেন যেটা এই পার্টের মানে ওই পিটুটারি কাছাকাছি এরকম জায়গাতে থাকে, ঠিক আছে? এটা মেলাটোনিন, ঠিক আছে? মেলাটোনিন এমন একটা হরমোন যে হরমোনটার সাথে আমাদের নর্মালি ঘুমের সম্পর্ক অবশ্যই আছে, ঘুম হরমোন। আচ্ছা, এরপরে অতি পরিচিত আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের ঠিক এই গলার সামনের দিকে, এই যে এরকম করে অনেকটা এইচের মতো দেখতে, ঠিক আছে? এরকম এইচের মতো দেখতে নর্মালি গ্ল্যান্ডটা, ঠিক আছে? এটাকে বলি ইস্তমাস নামক যোজক দিয়ে যুক্ত। এই ইস্তমাস আবার ওই রিপ্রোডাক্টিভ সিস্টেমে ইস্তমাস পেয়েছিলাম, IAI, ইনফান্ডিবুলাম অ্যাম্পুলা ইস্তমাস, এটাও ইস্তমাস একটা যোজক। এটা হচ্ছে একটা থাইরয়েড গ্ল্যান্ড, মানে থাইরয়েড গ্ল্যান্ড অ্যাকচুয়ালি একটাই থাইরয়েড গ্ল্যান্ড, এটা দুটো লোব দিয়ে যুক্ত, ঠিক আছে? থাইরয়েড বলার সামনে, আর থাইরয়েডের পেছন দিকে যে 4টা ডট দেখছো এটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে? আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ডকে যদি কাট সেকশন করো, এর মধ্যে তুমি অনেক এরকম ছোটো ছোটো এরকম ফলিকুলার মতো স্ট্রাকচার পাবা, ঠিক আছে? ওরা যদি কাট করো থাইরয়েড গ্ল্যান্ডকে কাটিং করলাম, মাছের ডিমের মতো ঠিক না, অ্যাকচুয়ালি ওর শেপটা হবে কেমন বলো তো, এইরকম, মানে এগুলো ওই যে বাংলা বইগুলোতে ভালো তো, এর চারপাশে এরকম একটা চারপাশে এরকম সেল থাকে। এই সেলগুলো কেমন বলো তো, ওই ঘনক আকার সেল, ঘনক, এই যে ঘনক বলতে কিউবয়েড শেপের যে সেলগুলো থাকে এরকম সেল থাকে। এর মধ্যে কিছু থাইরোগ্লোবিউলিন নামক ফ্লুইড থাকে, এর মধ্যেই এই সেলগুলো থেকে T4 আর T3 দুটো হরমোন সিক্রেট করে এর মধ্যে জমা থাকে, এখান থেকেই সিক্রেশনটা হয়। T4 মানে টেট্রা আয়োডোথাইরোনিন, যদি জিজ্ঞেস করে এখানে কটা আয়োডিন আছে, 4টা আয়োডিন আছে। আর যদি বলে T3-তে কটা আয়োডিন আছে, 3টা আয়োডিন আছে। এর জন্য এর নাম হয়েছে ট্রাইআয়োডোথাইরোনিন, এর নাম হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন। আর এটার একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, টাইরোসিন নামক রেসিডিউ দিয়ে এরা তৈরি হয়। টাইরোসিন হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ অ্যামিনো অ্যাসিড, টাইরোসিন একটা অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড আর আয়োডিন মিলেই এই হরমোনটা তৈরি, সোজা বাংলা কথা মনে রাখো। এরই নাম হচ্ছে থাইরক্সিন। আর এই থাইরক্সিনকে আমরা বলি কি বলতো, ক্যালোরিজেনিক হরমোন, ক্যালোরিজেনিক হরমোন। কেন? কারণ এটা BMR বাড়ায়, বেসাল মেটাবলিক রেট বাড়ায়, ঠিক আছে? আমাদের তাপ উৎপন্ন করে, এর জন্য ক্যালোরিজেনিক হরমোন বলা। আচ্ছা, খুব সিম্পলি বোঝার চেষ্টা করো, যদি বলে T4 হরমোন, যদি আয়োডিন অভাব হয় তাহলে T4 হরমোন কি তৈরি হবে? ঠিকঠাক তৈরি হবে না, আয়োডিন অভাব হয়ে গেলে তৈরি হবে না, ঠিক আছে? এইবার আমাদের দুটো কেস পড়তে হবে, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। এবার হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে গলগণ্ড, নর্মাল গলগণ্ড বা গয়টারের সাথে ডেফিসিয়েন্সি অফ আয়োডিন, আয়োডিনের যদি ডেফিসিয়েন্সি হয়, আয়োডিন কম, তাহলে স্বাভাবিকভাবে এই থাইরক্সিন হরমোন আয়োডিনের সঙ্গে কিছু সম্পর্ক স্যার, থাইরক্সিনের সম্পর্ক হচ্ছে TSH সঙ্গে। না, আচ্ছা TSH তো ওকে সিক্রেশন করতে সাহায্য করবে, উৎপন্ন আগে কি করে করবে তুমি? ওটা তৈরি যে, হ্যাঁ, ও তো এবার তৈরি হয়নি ঠিকঠাক করে, TSH এসেই করবে কি? বলবে আমার বাড়িতে লোকই নেই, আমি কোথা থেকে সিক্রেট করবো? তুমি বলছো TSH এসে তোমার বাড়িতে দরজা ধাক্কাচ্ছে, বলছে ভাই বেরো, তোমার বাড়িতে লোকই নেই, তুমি কাকে বের করবে? তৈরি করতে পারো না তুমি বাড়িতে লোক, এবার তোমাকে তাকে মানাতে হবে বাড়ির মধ্যে আয়োডিন নেই, কোথা থেকে তৈরি হবে? নর্মাল কনসেপ্ট, এগুলো বোঝার চেষ্টা করো।
এই খালি মানে চিন্তা ভাবনা তো তুমি বাড়িতে ঠিক আছে, বোঝা গেল কেসটা। এটা হচ্ছে আয়োডিন হচ্ছে এটা ফর্মেশনে সাহায্য করে। এইবার হাইপোথাইরয়েডিজম মানে কি, T4 ঠিকঠাকভাবে তৈরি হতে পারছে না, কোনো একটা সমস্যা হচ্ছে। এইবার তখন কি হয়, মেইন সমস্যাটা হয় কি বলতো, হয়তো এটা তৈরি হতে পারছে না কিন্তু এর মধ্যে থাইরোগ্লোবিলিন এক্সেস বেড়ে গেছে। থাইরোগ্লোবিলিন মানে রসটা, ওই রসটা বেশি বেড়ে যাওয়ার জন্য ওই যে গলার পাটটা না ফুলে যায়। ওর জন্য ওই যে সিম্পল গয়টার নামক রোগের নাম শুনেছি কিনা আমরা, হ্যাঁ গয়টার সিম্পল গয়টার বা গলগণ্ড বলে বাংলায়। আবার আঞ্চলিক আর আঞ্চলিক গলগণ্ড হচ্ছে ওটা অঞ্চল ভিত্তিক হয়। মাটিতেই আয়োডিন নেই, মাটিতে আয়োডিন নেই তো কী করবে, স্বাভাবিকভাবে আয়োডিন হবে, ওটা হয়ে যাবে। আর একটা কেস বলে রাখি, বাচ্চাদের ক্ষেত্রে একটা রোগ হয় ক্রিটিনিজম। এটা জিজ্ঞেস করে মেন্টাল রিটার্ডেশন, লো ইন্টেলিজেন্সি, অ্যাবনর্মাল স্কিন, এগুলো বলবে কোন রোগের সাথে রিলেটেড। যদি বলে বাচ্চাদের ক্ষেত্রে তাহলে হবে ক্রিটিনিজম, আর যদি বলে অ্যাডাল্টে তাহলে বলবা মিক্সিডিমা বলে একটা রোগ আছে, এখানে মেনশন করেনি মিক্সিডিমা, ঠিক আছে, মিক্সিডিমা মানে অবশ্য মেয়েদের ক্ষেত্রে। আর ডিউ টু ক্যান্সার, অনেকে কিন্তু আজকাল সমস্যা বাড়ছে, এই যে যারা আমাদের মতো লোকেরা যারা দিনরাত বক করে, এটা কিন্তু সমস্যা। অনেকে দেখবা একদিন খাবার উপোস করে আর একদিন মৌনব্রত নেয়, মানে কথা বেশি বলে না। কথা বেশি বললে না থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম আসে, সত্যি কথা বলছি। এটা অনেক সময় হতে পারে ডিউ টু ক্যান্সার অফ থাইরয়েড গ্ল্যান্ড। এই যে থাইরয়েড গ্ল্যান্ডে যদি ক্যান্সার হয়ে যায়, কথা বলছি, তখন কিন্তু এইটা কী করবে, ডিউ টু ডেভেলপমেন্ট অফ নডিউলস অফ থাইরয়েড গ্ল্যান্ডস দ্য রেট অফ সিনথেসিস অফ সিক্রেশন অফ থাইরয়েড হরমোনস ইজ ইনক্রিজড। তখন কি আরও বেড়ে গেছে, সিনথেসিসও বেড়ে গেছে, সিক্রেশনও বেড়ে গেছে, তখন আপনি স্কুলে টানা 40 মিনিট ক্লাস করে কী করবো, ভুগতে হয়। না বুকে মানে টানা 40 মিনিট পড়েছেন ওটা চিৎকার করে করে। হ্যাঁ পরিচিত স্যার একমাত্র বিবেকানন্দ স্কুলে একটি দেশ টিচার আছে, প্রত্যেকটা ক্লাসে ওই শুরু থেকে শেষ অবধি চিৎকার করে মানে পুরো এমনভাবে পড়ায় কিনা যে সবাই একটু শুনতে বাধ্য, মানে সেটা ভালো। কিন্তু না হলে সমস্যা ওটা, কিন্তু ওটা একটা ক্লাস দুটো ক্লাস পড়া যায়, 5টা ক্লাস কি পারা যায়, পড়েছে ওই জন্য তো স্যারের মানে বড় গলা বসে গেছে, ওটা সমস্যা। কিছুদিন কথা বলা বন্ধ। এই জায়গাটা একটু বলে নিই। তারপরে এই অ্যাবনর্মাল হাই লেভেল যদি হয়ে যায় তখন সেই কাজটাকে আমরা বলবো হাইপোথাইরয়েডিজম, বুঝতে পারলা? হাইপো না, হাইপার। এই হাইপো তো আমি আগেই বললাম কমের কারণে, আর যদি হাইপার হয়ে যায় তখন একটা ডিজিজ হয়, এখানে গ্রিভস ডিজিজ লেখা আছে তোমাদের বইতে, দেখো তো আমি এখানে লিখে রেখেছি গ্রিভস ডিজিজ, ঠিক আছে। এইটাকে অনেক বলে এক্সোথ্যালমিক গয়টার, আমার এই পুরোনো বইয়ের জন্য বেশি দেওয়া নেই, এক্সোথ্যালমিক গয়টার বলে। আচ্ছা তোমার পুরোনো এক্সোথ্যালমিক গয়টার, ওই ক্ষেত্রে কী হয়, চক্ষু বিস্ফারিত হয়ে যায়, মনে কি চোখটা বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, পেছনে চর্বির স্তর জমে যায় অক্ষিগোলকের পেছনে, হ্যাঁ জমে যায়, তখন চোখ বিস্ফারিত হয়, ওরা কিন্তু গলা অত বলে না, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে হাইপার থাইরয়েডিজমের সমস্যা। না মিক্সিডিমা হাইপোর কারণে। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, দিস হরমোন মানে যে থাইরয়েডের যে হরমোনগুলো আছে, রেড ব্লাড সেল ফর্মেশনে হেল্প করে। রেড ব্লাড সেল মানে লোহিত রক্ত, মানে আরবিসি। এটা জিজ্ঞেস করে পরীক্ষা, আরবিসি ফর্মেশনে বলবা T4 এবং T4 মেইনলি থাইরক্সিনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। থাইরয়েড হরমোন কন্ট্রোল দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাটস, বলবে এর মেটাবলিজমকে হেল্প করে। আর বেসাল মেটাবলিক রেটে তো আমি আগেই বললাম। আচ্ছা আরেকটা হরমোন আমি বলে রাখি, এই যে বললাম না ফলিকুলার সেলগুলো থাকবে এরকম, ফলিকুলার সেল ছাড়াও কিছু কিছু সেল পাওয়া যায়, ওইগুলোকে বলে হচ্ছে সি কোষ, সি সেল। এটা একটু মনে রেখে দিও, এটা কিন্তু মেনশন নেই, কিন্তু হরমোনটার নাম আছে। ফলিকুলার সেল থেকে দুটো হরমোন রিলিজ হবে, T3 আর T4। ওটা ছাড়া আরেক ধরনের সেল আছে সি সেল, বা ওই সি সেল থেকে যে হরমোনটা রিলিজ হবে তার নাম হচ্ছে TCT, থাইরোক্যালসিটোনিন বা নর্মাল ক্যালসিটোনিনও বলে। থাইরোক্যালসিটোনিন বা ক্যালসিটোনিন কমায়, এই ট্রিক হচ্ছে থাইরোক্যালসিটোনিন কমায়। কি কমায়? ক্যালসিয়াম লেভেল কমায়। কোথায় কমায়? ব্লাডে কমায়, প্লাজমাতে কমায়। মনে থাকবে এই কথাগুলোই মনে রাখতে হবে পরীক্ষা হলে। কী বললাম? থাইরোক্যালসিটোনিন কমায়। কি কমায়? ক্যালসিয়াম কমায়। কোথায় কমায়? ব্লাডে কমায়। তার মানে কি, বইতে তুমি এরকম করে আমার মনে এরকম দিয়ে রাখবা, ক্যালসিয়াম এরকম নিচের দিকে আরো, তার মানে কি নিচে আরো মানে থাইরোক্যালসিটোনিন কমছে। কিন্তু এর বিপরীত আর একটা হরমোন আছে, আর একটা হরমোনের নাম হচ্ছে
ক্যালসিয়াম বাড়ায়। থাইরয়েড হরমোন বা প্যারাথরমোন, এটা পিটিএইচ বলে। এই ওটার নাম টিসিটি, এর নাম পিটিএস। পিটিএস আবার কি করে? ক্যালসিয়াম লেভেল অ্যান্টাগনিস্টিক টু টিসিটি বাড়ায়। কোথায় বাড়ায়? হাড়ে না মাসালে? ব্লাডেই বাড়ায়। কিডনি আরে হয় স্যার, ওটা তো মাসালে পরে গল্প, আগে গল্প শোনো, কিডনি। আমার কথা শোনা। এটা টিসিটি কেন হলো? হাইড্রোক্যালসিটোনিন, হাইড্রোক্যালসিটিন, এটা হ্যাঁ এটা পিটিএইচ। এই শোনো, আবার আমার কথাটা শোনো। পিটিএইচ কি কমায়? কে? টিসিটি কমায়। বাড়ায় কে? পিটিএইচ বাড়ায়। ও কোথায় কমাচ্ছিল? তা এও ব্লাডে বাড়াবে, অ্যান্টাগনিস্টিক টু। বিপরীত। এইবার তোমার কোশ্চেন যাচ্ছে যে এ বাবা ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাচ্ছে, পাচ্ছে কোথা থেকে ক্যালসিয়াম? কোথা থেকে পাচ্ছে? হাড় থেকে পাচ্ছে, হাড় থেকে পাচ্ছে। হাড়ের মধ্যে ক্যালসিয়াম স্টোর হয়, হাড়ের মধ্যে ক্যালসিয়াম স্টোর হয়, হাড়ের মধ্যে ক্যালসিয়াম স্টোর হয়। এইবার এই ক্যালসিয়ামগুলো বেরিয়ে চলে আসে, অস্টিওপোরোসিস। হ্যাঁ, অস্টিওপোরোসিস হয়ে যাবে, তখনই হাড়ের রোগ শুরু হয়ে যাবে। হাড়ের রোগ শুরু হয়ে যাবে তখন কিন্তু ব্লাডে বাড়বে, কিন্তু হাড় ক্ষয়ে যাবে, অস্টিওপোরোসিস হওয়ার চান্স থাকবে। আরে বাবা, নর্মাল সিচুয়েশন হলে তো ঠিক আছে, কিন্তু বেশি হলে, আমি তো ওটাই বললাম। শোনো, যদি নর্মাল কেসটা বলি, নর্মাল কেস হচ্ছে ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমিয়ে রাখবে। কে কমিয়ে রাখবে? নর্মাল টিসিটি। আর ব্লাডে নর্মাল ক্যালসিয়াম লেভেল বাড়িয়ে রাখবে কে? পিটিএইচ। নর্মাল। কিন্তু যদি সিক্রেশনটা বেশি বেড়ে যায়, সিক্রেশন যদি বেশি বেড়ে যায় তাহলে ব্লাডে ক্যালসিয়াম বেড়ে যাবে। ব্লাডে ক্যালসিয়াম বেশি বেড়ে যাওয়া মানে হাড় থেকে ক্ষয়ে যাওয়া, তো হাড়ের রোগ সৃষ্টি হবে। তো এর জন্য আমরা বলে থাকি হাড় নরম হয়ে যাবে। PTH increase the calcium level in the blood. PTH acts bones and stimulate the process of bone reabsorption, dissolution and demineralization. PTH also stimulates reabsorption of Ca++ by the renal tubules and increase Ca++ absorption from the digestive food. এই লাইনগুলো কিন্তু তুলবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। তুমি মনে রাখবা, ব্লাড দিয়ে মনে রাখবা, এটা কমায় এটা বাড়ায়, ঠিক আছে? এবারে বেশি বেড়ে গেলে কী হবে না হবে সমস্যা বুঝে নেবে। আচ্ছা, এরপরে আমার থাইমাস গ্ল্যান্ড। ঠিক হয়ে যাবে সমস্যা। হ্যাঁ, সমস্যাটা যে বললাম, বনে যদি বেশি ক্ষয়ে যায় কী হবে? হাড়ের রোগ, অস্টিওপোরোসিস হয়ে যাবে। আর বেড়ে গেলে কিডনি। আর যদি ব্লাডে যদি বেশি বেড়ে যায় তাহলে আবার টিটেনি হয়ে যাবে। কে বলছো? আচ্ছা, এরপরে থাইমাস একটা ছোট্ট গ্ল্যান্ড, ঠিক আছে? এই থাইমাস গ্ল্যান্ডে থেকে একটা হরমোন রিলিজ হবে, থাইমোসিন। থাইমাস গ্ল্যান্ডকে আমরা অতি পরিচিত, আমরা ওই যে শুনেছিলাম টি লিম্ফোসাইট, তারপরে বি লিম্ফোসাইট, এগুলো গিয়ে এখানে ম্যাচিওর হয়, বুঝতে পারলা? টি বি লিম্ফোসাইট এগুলো নর্মালি তৈরি হয় বোন ম্যারোতে, তারপরে ওখানে গিয়ে ম্যাচিওর লাভ করে, এখান থেকে থাইমোসিন রিলিজ করে। থাইমোসিন প্লে মেজর রোল ইন দ্য ডিফারেন্সিয়েশন অফ টি লিম্ফোসাইট। তার মানে কি, টি লিম্ফোসাইটকে ডিফারেন্সিয়েট করতে বা ম্যাচিওর করতে থাইমোসিন হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। থাইমাস গ্ল্যান্ড ঠিক আমাদের বুকের এরকম জায়গাতে থাকে। তার মানে কি, সেল মিডিয়েটেড ইমিউনিটি, CMI, এগুলো আমরা স্টাডি করবো পরে। মানে কোষভিত্তিক অনাক্রমতা, আমাদের অনাক্রমতার দুটো টাইপ আছে, একটা কোষভিত্তিক অনাক্রমতা আর একটা হচ্ছে রস নির্ভর অনাক্রমতা, হিউমেরাল ইমিউনিটি, ঠিক আছে? হিউমেরাল ইমিউনিটি শোনো, এটা হচ্ছে একটা হচ্ছে কোষ দ্বারা হয়, টি লিম্ফোসাইট দ্বারা, আর একটা হচ্ছে বি লিম্ফোসাইটের অ্যান্টিবডি তৈরির দ্বারা, যেটা অ্যান্টিবডি ফরমেশনের দ্বারা ইমিউনিটি তৈরি হয়। মানে কোনো একটা জীবাণু ঢুকলো, ওখান থেকে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিবডি যে তৈরি করে বি লিম্ফোসাইট, সেই জাতীয় ইমিউনিটিকে বলে হিউমেরাল ইমিউনিটি। আর যেটা কোষ ভিত্তিক, এটা ডিটেলসে পড়াবো আমি, আমাদের চ্যাপ্টার আছে তখন, সেটা সেল মিডিয়েটেড, ঠিক আছে? এই জাতীয় অনাক্রমতার সাথে এই জাতীয় জিনিসগুলো জড়িত। কিন্তু একটা কথা বলে রাখি, থাইমাস গ্ল্যান্ড ডিজেনারেট করতে থাকে বয়সের সাথে সাথে ডিজেনারেট করতে থাকে, আস্তে আস্তে নষ্ট হতে থাকে, ঠিক আছে? এর জন্য দেখবা বয়স্ক লোকেদের এই যে বুকের এরকম জায়গা থাকে, এর জন্য বয়স্ক লোকেদের ইমিউনিটি পাওয়ার কিন্তু কম হয়। কেন? কারণ এই আস্তে আস্তে থাইমাস গ্ল্যান্ড, এর জন্য বয়স্ক লোকেদের এই যে করোনার প্রবণতাটা বেশি। বয়স্ক লোককে এসে চালিয়ে দিবেন, তারপরে ঠিক আছে, এটা বাংলা গল্প, কিন্তু এইবার একটা মজার জিনিস বোঝার চেষ্টা করো। এই যে কিডনি, এই কিডনির উপরে এরকম একটা গ্ল্যান্ড আছে, গিলি বোঝার থেকে তৈরি হয়।
টিলিমোসাইট বিলিমোসাইটকে ম্যাচুরেশনে হেল্প করে হচ্ছে থাইমোসিন। থাইমাস গ্ল্যান্ড থেকে এটা তৈরি হয়। আর থাইমোসিন। হ্যাঁ, থাইমোসিন এদেরকে পরিপূর্ণ করতে সাহায্য করে। হ্যাঁ, আর সিএমআই আর সিএম তাহলে কি এই দুটো পরিপূর্ণ না হলে তো তুমি ইমিউনিটি তৈরি করতে পারবে না, এর হচ্ছে গল্প। এই কিডনির উপরে যে গ্ল্যান্ডটা থাকে নর্মাল কেস করছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই সুপ্রারেনাল কেন বলেছে? টুপির মতো। না না, সুপেরিয়ার অফ রেনাল সিস্টেম। সুপেরিয়ার অফ রেনাল সিস্টেম। রেনাল সিস্টেম মানে কিডনি। এই যে কিডনি, আমাদের কটা কিডনি? দুটা কিডনি আছে। কিডনির উপরে এই গ্ল্যান্ডটা আছে। এই গ্ল্যান্ডটা ত্রিভুজের মতো দেখতে, এর নাম অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটাকে যদি এরকম কাট সেকশন করো, ত্রিভুজের মতো এরকম দেখতে লাগবে। এর দুটো জোন আছে। মিডিলের জোনটার নাম মেডালা বা মেডোলা, আর বাইরেরটাকে কর্টেক্স। এইবার মনে রাখার টেকনিক তোমাকে আবিষ্কার করতে হবে। মেডোলা থেকে তোমাকে বিপদকালীন আপদকালীন হরমোন, যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, আপদকালীন, বিপদকালীন, সংকটকালীন যাবতীয় যা হরমোন, সেই জাতীয় হরমোনগুলোকে, বা হরমোন অফ ইমার্জেন্সি হরমোন, হরমোন অফ ফ্লাইটস, যাবতীয় যা বলবে সব মেডুলা রিজিয়নের কথা মনে করবা। এই এটা কি করে মনে রাখবো? দেখো, মনে রাখার টেকনিকটা হচ্ছে কর্টেক্স রিজিয়ন থেকে গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড রিলিজ হয়। কর্টেক্স রিজিয়ন থেকে গ্লুকোকর্টিকয়েড মিনারেল, তার মানে কর্টেক্স কর্টিকয়েড মনে থাকবে কি থাকবে না? একটা মনে রাখো আগে, কর্টেক্স এই সারফেসের জোনটার নাম কি? কর্টেক্স জোন থেকে কি রিলিজ করবে? কর্টেক্স কর্টিকয়েডস মনে থাকবে না? থাকবে না। কর্টেক্স কর্টিকয়েডস। আর মেডুলা থেকে, মেডুলা হচ্ছে মেইন জোন, মানে মনে রাখার জন্য জাস্ট টেকনিক্যালি মেডুলা মেইন থেকে কি তোমার আপদকালীন, বিপদকালীন, স্ট্রেস হরমোন বা হরমোন অফ ফ্লাইট, ইমার্জেন্সি হরমোন, যাবতীয় যা বলবে সব মেডুলা জোন। এই দুটো জায়গাকে, হ্যাঁ ওর ছবিটা বড় দেওয়া আছে। আচ্ছা, এইবার খুব কিডনি ট্রান্সফার হয় তাহলে অ্যাড্রিনাল গ্রন্থিও চলে যায়। হ্যাঁ, অ্যাড্রিনাল দেওয়ার তো উপরে থাকে। এবার দেখা গেল আরেক মানে চারটা দেবে তো একটা ইয়ে হতে ঠিক করে না অ্যাড্রিনাল গ্রন্থি আর কোনো শিফট রেখেও দিতে পারে। আচ্ছা, এই জায়গাটা একটু গল্প বলে রাখি। মেডুলা জোন থেকে এই অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন, আচ্ছা এটা দুটো কিডনি থাকে, থাকবে, ওটা আমাদের পরাগ পরে আলোচনা করবো। অ্যাড্রিনালিন দুটো কিডনি থাকে, হ্যাঁ, ডানটাতে পুরো বামটাতে ছোটো। ওটা কিডনির সাইজ, ওটা কিডনির কিডনির সাইজ। ওটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড ওরকম বড় ছোটো। এটা তাহলে ফাঁসি তো দাঁড়ায় আমরা কি আজকে এতটা বলবো না? কোনটা? 42 পর্যন্ত। আরে আচ্ছা ঠিক আছে, ওটা তুমি পড়ে নিতে পারো, কোনো চিন্তা নেই। এই অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন, এই অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিনের মধ্যে অ্যাড্রিনালিন প্রায় কাছাকাছি কাজ করে। এটা হচ্ছে কি, যখন তুমি ভয় পাবা বা বিপদের মুহূর্তে, তখন তোমার দেখবা ওই গায়ের লোম খাড়া হয়ে যাবে, ঠিক আছে? গায়ের লোম খাড়া হয়ে যাবে, হৃদস্পন্দন বেড়ে যাবে, শ্বাসগতি বেড়ে যাবে, তখন এটা কিন্তু ওভারকাম করার চেষ্টা করবে, নাহলে কিন্তু তুমি মরে যাবে কিন্তু, ঠিক আছে, বিপদকালীন অবস্থায়। আর কর্টেক্স রিজিয়নটা খুব এইটা থেকে বেশি কোশ্চেন থ্রো করে পরীক্ষায়। কর্টেক্স রিজিয়ন থেকে হচ্ছে দুটো কর্টিকয়েড রিলিজ হয়, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, এই সৌরভ না না, দুটো টাইপ একটু মানে কেমিক্যালি একটু আলাদা আছে, কিন্তু দুটো কার্যকারিতা প্রায় একই, ঠিক আছে? এর জন্য অ্যাড্রিনালিন নন অ্যাড্রিনালিন দুটো টাইপ আছে, কিন্তু কার্যকারিতা যে খুব বেশি ডিফারেন্স আছে তা না, প্রায় একই কাজই ওরা করার চেষ্টা করে। গ্লুকোকর্টিকয়েডস, এই গ্লুকোকর্টিকয়েড যখনই বলবে, এর মধ্যে তোমাকে এটা পরীক্ষায় আসে, মেইন গ্লুকোকর্টিকয়েডসের নাম কি? কর্টিসল। এটা দেয় কিন্তু পরীক্ষায়, কর্টিসল ইজ দ্য মেইন গ্লুকোকর্টিকয়েডস। এবার গ্লুকোকর্টিকয়েড যখনই বলবে তখন তোমাকে মনে করতে হবে ও কিন্তু কী করবে, মেইন হচ্ছে ইনভলভ ইন দ্য কার্বোহাইড্রেট মেটাবলিজমস, কার্বোহাইড্রেট মেটাবলিজমের সাথে রেসপন্সিবল থাকবে, কার্বোহাইড্রেট মেটাবলিজমের সাথে রেসপন্সিবল থাকবে। আর যদি মিনারেলোকর্টিকয়েড বলে, মিনারেলোকর্টিকয়েড হ্যাঁ ছিল তো, সবই ছিল। এইটা হচ্ছে মেইন, হচ্ছে এর যদি বলে মেইন মিনারেলোকর্টিকয়েড নাকি অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন হচ্ছে মেইন মিনারেলোকর্টিকয়েড, অ্যালডোস্টেরন। আর এটা যদি বলে মেইন গ্লুকোকর্টিকয়েড নাম কি? কর্টিসল। এটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। এটা হচ্ছে আমাদের মানে মিনারেল
লিপিডকে ব্যালেন্স রাখার কাজটা মেনলি করে থাকে এরা। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে যে ইলেকট্রোলাইট ব্যালেন্স অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস ইন আওয়ার বডি, এটা মেন হলো কর্টিকয়েডস আমাদের। ঠিক আছে, গ্লুকোকর্টিকয়েডস স্টিমুলেটস গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, তাই গ্লুকোকর্টিকয়েডস কী করবে? গ্লুকোনিওজেনেসিস কাকে বলে? অকার্বোহাইড্রেট জাতীয় বস্তু থেকে যদি আমরা কার্বোহাইড্রেট ফর্মেশন করি তখন তাকে গ্লুকোনিওজেনেসিস বলে। লিপোলাইসিস, প্রোটিওলাইসিস মানে কি লিপিডকে ভাঙা, প্রোটিনকে ভেঙে কার্বোহাইড্রেটে কনভার্ট করা, এগুলো সব করে থাকে। হ্যাঁ, আর একটা এখানে একটা টার্ম এখানে লিখে রেখেছি, ইমিউনো সাপ্রেসিভ হরমোন হিসেবে কে রিপ্রেজেন্ট করা হয় এই কর্টিকয়েডসগুলোকে বা কর্টিসল। ইমিউনো সাপ্রেসিভ হরমোন মানে কি ইমিউন সিস্টেমকে কিছুক্ষণের জন্য দেখলাম বাধা দেবে। এটা জাস্ট ইনফরমেশন, আমি লেখা ছিল তাই বলে রাখলাম। ইমিউনো সাপ্রেসিভ মানে কি ইমিউন সিস্টেমকে বাধা দেবে এরকম হরমোন হিসেবে রিপ্রেজেন্ট করা হয় তাকে কর্টিসল, মানে মেনলি গ্লুকোকর্টিকয়েড, মনে রাখো গ্লুকোকর্টিকয়েড, এটা একটু ইনফরমেশন লিখে রাখো। ঠিক আছে, আচ্ছা, আর এই জায়গায় কর্টিসল, হ্যাঁ গ্লুকোকর্টিকয়েড লিখে রাখো, গ্লুকোকর্টিকয়েড, তার মধ্যে মেইন হচ্ছে কর্টিসল। এই এখানে 3টা জোনের নাম বলা আছে, একটা হচ্ছে জোনা রেটিকুলারিস, জোনা মানে অ্যাড্রিনাল কর্টেক্সের 3টা জোন আছে, জোনা রেটিকুলারিস, জোনা ফ্যাসিকুলাটা, জোনা গ্লোমেরুলোসা। ইমিউনো সাপ্রেসিভ মানে সাপ্রেস করে রাখা। এই এটা লিখে রাখো জিএফআর। যদি বলে কর্টেক্স রিজিয়নের 3টা জোনের নাম লেখো, জিএফআর বাইরে থেকে ভেতরে, আউটটুইন, জিএফআর আউটটুইন। কী করে মনে রাখবো দেখো, জিএফআর আউটটুইন। এবার জিএফআরটাকে এই যে বললাম যে অ্যাড্রিনাল কর্টেক্স জোনটা, আগে তো 2টো জোন ভাগ করলাম, মেডুলা আর কর্টেক্সের আবার 3টা জোন, আছে। এবার কর্টেক্সের 3টা জোন কী করে মনে রাখবো? তোমাকে তো অপশন থাকবে, তুমি শুধু মনে রাখবে জিএফআর আউটটুইন। এবার দেখো জোনগুলো মেলাও, জোনা গ্লোমেরুলাস, দেখো আউটার লেয়ার বইতে আছে, গ্লোমেরুলাস, জোনা গ্লোমেরুলাস আউটার, জোনা ফ্যাসিকুলারটা মিডিল, আর জোনা রেটিকুলারিস ইনার। তাহলে জিএফআর হলো কি হলো না? আউটারের জোনটার নাম কি বলো? আউটারের জোনটার নাম কি? জি। মিডিলের জোনটার নাম কি? ফ্যাসিকুলারটা এফ, আর রেটিকুলারিস আর, এর জন্য জিএফআর আউটটুইন, জিএফআর আউটটুইন। ঠিক আছে, আচ্ছা, কর্টিসল অলসো ইনভলভ ইন দ্য মেনটেনিং কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে মেনটেন করতে অ্যাজ ওয়েল অ্যাজ কিডনি ফাংশন জিজ্ঞেস করবে, কর্টিসল হেল্প করে। আউটটুইন দেখো মিলছে কিনা, টেকনিক, সব টেকনিক আবিষ্কার করতে হবে। আর অ্যালডোস্টেরন একটা গুরুত্বপূর্ণ কাজ করে, এই রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম আয়ন। ঠিক আছে, Na+ পুনর্বিশ্লেষণে অ্যালডোস্টেরনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে, রিঅ্যাবজর্পশন প্লাস ওয়াটার এক্সক্রিশন অফ দ্য K+ অ্যান্ড পটাশিয়াম আয়ন্স। ঠিক আছে, স্মল অ্যামাউন্টস অফ অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড অলসো সিক্রেটেড বাই দ্য অ্যাড্রিনাল কর্টেক্স হুইচ প্ল্যান গ্রোথ অন। আচ্ছা, এটা মোটামুটি এর দিক করা যাবে কি যাবে না বলো? একদম টেকনিক্যালি কিন্তু এটাকে রেডি করতে হবে।